শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে সিলেবাসটি আছে ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন কবিতা কোন কোন গল্পগুলো তোমাদের পরীক্ষায় হবে সে সম্পর্কে বলে দিয়ে প্রথম কবিতা বোঝাপড়া সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে তোমরা দেখে নাও, বইয়ের পিছনেই তোমাদের প্রত্যেকটা ইউনিট টেস্টের সিলেবাস দেওয়া রয়েছে। ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের যেটা হবে, বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি, একটি চড়ুই পাখি। সাহিত্য মেলা থেকে এই গল্প এবং কবিতাগুলো হবে। এছাড়া পথের পাঁচালী থেকে হবে প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ, এবং ভাষাচর্চা থেকে হবে দল, ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন। এই হলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের সম্পূর্ণ সিলেবাস। তাহলে চলে আসছি প্রথম কবিতা বোঝাপড়াতে। আমি তোমাদের সংক্ষেপে বিষয়বস্তু আলোচনা করে নিয়ে তারপর লাইন ধরে প্রতিটি শব্দের অর্থ বিশ্লেষণ করে আলোচনা করব। তাহলে চলে আসছি কবিতাতে। বোঝাপড়া কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ম 1861 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1941 খ্রিস্টাব্দে। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। তিনি ঠাকুরবাড়ি থেকেই প্রকাশিত ভারতীয় বালক পত্রিকাতে নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। তার দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ তিনি লিখেছেন এবং ছবিও এঁকেছেন। 1913 সালে সং অফারিংসের জন্য এশিয়ার মধ্যে তিনিই প্রথম নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই রচনা। তার এই পাঠ্য কবিতাটি খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ বোঝাপড়া কবিতাটির উৎস কি? খনিকা কাব্যগ্রন্থ। উৎস তাহলে তোমরা কি লিখবে? খনিকা কাব্যগ্রন্থ। এবারে আমরা চলে আসছি মূল টেক্সটে। কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বলতে চেয়েছেন যে পরিস্থিতি আমাদের পক্ষে বিপক্ষে যাই থাকুক না কেন, আমাদেরকে সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ প্রতিটি মানুষের জীবনেই নানা রকম পরিস্থিতি আসে। যেহেতু প্রত্যেকটা মানুষ তার স্বভাব চরিত্রগত দিক থেকে আলাদা, তাই তাদের পরিস্থিতিও কিন্তু আলাদাই হয়। সেই জন্য পরিস্থিতির ফেরে আমরা অনেক সময় অন্যদের সঙ্গে আশানুরূপ ব্যবহার করতে পারি না। স্বার্থের কারণে আমরা কখনো কখনো অন্যদেরকে ঠকাই, আবার কখনো অন্যদের কাছে নিজেরাও ঠকে যাই। সেই জন্য সুদূর অতীত থেকে চলে আসা এই পরিস্থিতিকে আমাদের অল্প বিস্তর মানিয়ে নিতে হবে। এ থেকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তাই কিন্তু আমাদের নেই। তাই আমাদের জীবনে নানা রকম বিপদ আপদ আসে, কখনো আনন্দের সময়েও হঠাৎই নেমে আসে বিপর্যয়। তো সেই নিয়ে নিষ্ফল অভিযোগ না করে আমাদের বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আমাদের জীবন সুমধুর হবে, জীবন সুখের হবে। মানুষে যে ভিন্নতা আছে, সেই ভিন্নতার কথা যদি আমরা স্বীকার করে নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবন অত্যন্ত আনন্দের হবে। তাই বস্তুই হোক বা ব্যক্তি, জীবনে কোনো কিছুই কিন্তু অপরিহার্য নয়। ভালো মন্দ মিলিয়ে এই বাস্তবিক পৃথিবী কিন্তু সত্যি সুন্দর। তাই উপভোগ করার জন্য বাস্তবকে মেনে নিতে হবে, ভাগ্যকে স্বীকার করতে হবে। এই বিষয়বস্তুটাকেই কিন্তু বোঝাপড়া কবিতার মধ্য দিয়ে কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন। বোঝাপড়া শব্দটির অর্থ কি? মীমাংসা। আলোচ্য কবিতায় কবি এই মীমাংসা বা সিদ্ধান্তে পৌঁছতে চেয়েছেন যে জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন, তা আমাদের সহজেই গ্রহণ করতে হবে, স্বীকার করতে হবে। এই কথাটাই কিন্তু তাই বারবার প্রতিটি স্তবকের শেষে ঘুরে ফিরে এসেছে যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলহ সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। অর্থাৎ কি বলতে চেয়েছেন যে মনকে আজকে বলো যে ভালো মন্দ যাই আসুক না কেন, সত্য যেটা তাকে সহজভাবে স্বীকার করো বা গ্রহণ করো। কেউ তোমাকে ভালোবাসে, আবার কেউ তোমাকে ভালো নাও বাসতে পারে,
কেউ বা বিকিয়ে আছে, অর্থাৎ নিজেকে বিক্রি করে দিয়ে আছে অন্যের কাছে। আবার কেউ বা সিকি পয়সার ধার ধারে না, সে তার নিজের মতনই চলে, কারণ তার স্বভাব আলাদা। প্রত্যেকটি মানুষেরই কিন্তু তার নিজস্ব স্বভাব আলাদা। প্রত্যেকটা মানুষ কিন্তু সবসময় সবার জন্য নাও হতে পারে। তাই যাই হোক না কেন, সত্যকে কিন্তু সহজভাবে মেনে নিতে হবে। নেক্সট কি, তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। তারপরেই আছে সেই একটাই কথা, যে মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লহ সহজে। অর্থাৎ এখানে কি বলতে চেয়েছেন, যে অনেক সময় আমাদের পরিস্থিতির ফেরে আমরা অন্যদেরকে ফাঁকি দিয়ে থাকি, আবার কখনো কখনো নিজেরাও ফাঁকিতে পড়ি, অর্থাৎ ঠকে যাই। কখনো কখনো আমরা ভোগ করতে পারি, আবার কখনো কখনো যে অংশ বা যা কিছু পড়ে থাকে তা অন্যরা ভোগ করে। মান্ধাতার আমল থেকে, অর্থাৎ সেই সুপ্রাচীন কাল থেকে কিন্তু এই রকমই নিয়ম চলে আসছে। অর্থাৎ তোমার ভাগ্যে যা আছে তা তোমাকে ভোগ করতে হবে, এবং তোমারও সেই রকম সৌভাগ্য নয় যে সবসময় সমস্ত আঘাত, সমস্ত জখম, সমস্ত কষ্ট, বিপর্যয় তুমি এড়িয়ে চলতে পারবে। তোমার জীবনেও কিন্তু কখনো কখনো আনন্দের সময়েও বিপর্যয় নেমে আসতে পারে। তাই মনকে বলো যে ভালো মন্দ যাই আসুক, সত্যকে সহজভাবে স্বীকার করো, গ্রহণ করো। চলে আসছি পরের পেজে। দেখো, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। অর্থাৎ কি, অনেক ঝঞ্ঝা অর্থাৎ অনেক প্রতিকূলতা কাটিয়ে মনে করলে এই তুমি সুখের বন্দরে পৌঁছলে। বন্দর শব্দের অর্থ কি, বড় সমুদ্র বা বড় নদীর তীরবর্তী যে জায়গায় জাহাজ বা নৌকা এসে দাঁড়ায়, সেই জায়গাটাকে বলা হয় বন্দর। তো মনে করলে যে অনেক প্রতিকূলতা কাটিয়ে এবার তুমি সুখের বন্দরে এসে পৌঁছেছো, কিন্তু তখনই হঠাৎ করে দেখা গেল যে জলের তলে পাহাড় ছিল, যেটা তুমি দেখতে পাওনি, সেটা এসে তোমার বুকের অন্দরে অর্থাৎ মনের মধ্যে আঘাত দিল। মুহূর্তেকে পাঁজরগুলো, অর্থাৎ মুহূর্তের মধ্যে তোমার পাঁজরগুলো, বুকের বাঁদিকের হাড়গুলো যেন কেঁপে উঠল আর্ত রবে, অর্থাৎ চিৎকার করে প্রচণ্ড কাতর ধ্বনিতে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তা এইরকম ঘটলো বলে কি তুমি সবার সঙ্গে এখন ঝগড়া করবে? ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। অর্থাৎ এইরকম পরিস্থিতিতে তুমি যদি স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দিতে পারো, অর্থাৎ সেই রকম অনুকূলে চলতে পারো, তাহলে কিন্তু সেটাই সবচেয়ে শ্রেষ্ঠ পথ। আর তা যদি না পারো, তাহলে বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও, অর্থাৎ সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারো। এরপরে বলেছে, এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লহ সহজে। অর্থাৎ এই যে ঘটনা, এটা কিন্তু খুব কিছু অপূর্ব নয়, এই ঘটনাটা খুবই সামান্য। কারণ মানুষের জীবনে অনেক সময় হঠাৎ আঘাত নেমে আসে, কেউ কেউ সেই আঘাত সহ্য করে নিতে পারে, আবার কেউ পারে না। তো এটা কোনো নতুন ঘটনা নয়। বিশ্ব সংসারে ব্যক্তি মানুষের এই যন্ত্রণাকেই এখানে সামান্য ঘটনা বলা হয়েছে। তাই শঙ্কা যেখানে, অর্থাৎ যেখানে কেউ আশঙ্কা করে না, সেখানেই কিন্তু জাহাজডুবি হয়। কারণ জলের তলায় যে পাহাড় থাকে সেটা কিন্তু বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কখন আচমকা বা হঠাৎ এসে ধাক্কা দেয় আর জাহাজডুবি হয়, অর্থাৎ বিপর্যয় নেমে আসে। নেক্সট কি, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসে টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। অর্থাৎ তুমি ভেবো না যে সবাই তোমার মতো বা সবার মতনই তুমি। সুতরাং তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। অর্থাৎ তুমি ভাবছো সে তোমার মতো চলবে, বা সে ভাবছে তুমি তার মতো চলবে। এই রকম ভাবনাতেই কিন্তু সবাই নানা রকম জটিলতার মধ্যে পড়ে যায়। কিন্তু ভেবে দেখতে গেলে কি হয়, যে যদি তুমি সেই বিষয়টাকে মেনে নিতে পারো যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষেরই মতো, তার নিজের মতো, তাহলে কিন্তু এই টানাটানিটা হয় না। অর্থাৎ মানুষে এই জটিলতা সৃষ্টিটা কিন্তু হয় না, সম্পর্কের জটিলতা তৈরি হয় না। তাই সবার দিকে যদি তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারো, তাহলে কিন্তু অনেক বেশি সুখ পেতে পারো।
আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে। এখানে কি বলতে চেয়েছে যে চারিদিকে এত দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, কলহ, এই সব কিছুর পাশে কিন্তু আকাশ তবু সুনীল থাকে। যাই হয়ে যাক না কেন আকাশের রং কিন্তু সেই নীল থাকে এবং ভোরের আলো সুন্দর লাগে। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যখন এই সমস্ত দ্বন্দ্ব জটিলতায় মনে হয় যে মৃত্যুই শ্রেয়, তখন মৃত্যু যখন কাছে আসে তখন মনে হয় যে না, মৃত্যু ভালো নয়, মৃত্যুর থেকে এই জীবনটাই অনেক বেশি মধুর। যার জন্য চোখ বন্ধ করে অশ্রু সাগর বহিয়ে দিলাম, অর্থাৎ চোখের জল ফেলে গেলাম, কষ্ট পেয়ে গেলাম, তাকে বাদ দিয়েও দেখা যায় যে এই বিশ্বভুবন, এই সমস্ত পৃথিবী আরও অনেক সুন্দর। তাই দ্বন্দ্ব, জটিলতা, ঝগড়া, কলহ, বিবাদে সমস্ত কিছুকে পাশে সরিয়ে রেখে যদি জীবনের সুখ পেতে চাও, তাহলে কিন্তু বন্ধুত্বের মতন করে সবাইকে কাছে টেনে নিতে হবে, সবার দিকে হাত বাড়িয়ে দিতে হবে, তাহলেই পৃথিবী আরও বেশি সুন্দর হবে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘোরা ঘোরা, মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। অর্থাৎ নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে সারা জীবন পার করে দিয়ে জীবনের শেষ বেলায় অর্থাৎ অস্তাচলে বসে বসে যদি নিজের সমস্ত ভুল ত্রুটি এ সমস্ত ভাবতে থাকো এবং নিজের জীবনখানা যদি নিজেরই দোষে অন্ধকার করে তোলো, অর্থাৎ বিষণ্ণতায় ভরিয়ে তোলো, আর বিধির সঙ্গে অর্থাৎ ভগবানের সঙ্গে বিবাদ করে লড়াই করে যদি নিজের পায়ে কুড়ুল মারো, অর্থাৎ নিজের যেটা ভালো পথ ছিল, চলার পথ ছিল, সমস্ত দুঃখকে যন্ত্রণাকে সরিয়ে রেখে আনন্দের পথ ছিল, সেই পথটাও যদি নিজেই বন্ধ করে রাখো, তাহলে দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। অর্থাৎ তাহলে এই কাজটা তাড়াতাড়ি সেরে নাও। তাহলে কি হবে, কাজটা সেরে নিলে কি হবে, খুব খানিকটা কেঁদে কেটে অর্থাৎ তারপর সেই কষ্টে প্রচণ্ড কান্নাকাটি করে ঘরা ঘরা অশ্রু ঢেলে অর্থাৎ চোখের জল ফেলে নিয়ে তারপর মনের সঙ্গে একরকম বোঝাপড়া অর্থাৎ মীমাংসা করে নাও। তারপর অন্ধকার ঘরে আনন্দের প্রদীপখানি জ্বালিয়ে তোলো এবং কার সঙ্গে কতটুকু তফাৎ হলো, কার সঙ্গে কতটুকু মনোমালিন্য হলো, সে সমস্ত কিছু ভুলে যাও। অর্থাৎ শেষমেশ কবি এই স্তবকে এই সিদ্ধান্ত বা এই মীমাংসাতে পৌঁছতে চেয়েছেন যে সারা জীবন অন্যের সাথে যতটুকু তফাৎ হয়েছে বা বিবাদ হয়েছে, মনোমালিন্য হয়েছে, সমস্ত কিছু ভুলে গিয়ে জীবনের সুখের দিকটাকে অর্থাৎ জীবনের সুখের প্রদীপটাকে জ্বালিয়ে তোলো, আনন্দে ভরিয়ে তোলো, আর মনকে বলো যে ভালো মন্দ যাই আসুক সত্যকে সহজেই স্বীকার করে নাও বা গ্রহণ করে নাও, তাহলেই জীবন সুমধুর হয়ে উঠবে। নিজের সুখে সমস্ত জগৎকেই তখন সুখী বলে বোধ হবে। এই হলো তোমাদের সমস্ত কবিতাটি, বোঝাপড়া কবিতাটির সম্পূর্ণ আলোচনা। পরবর্তী পর্বে আমি তোমাদের অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, টাটা।